নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ তোমাদের আলোচনার মূল বিষয় হলো নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ক্রিমিয়ার যুদ্ধ। এটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসে, 4 নাম্বার আসতে পারে বা 8 নাম্বারও আসতে পারে। পার্ট তোমাদের পরীক্ষায় আলাদা আলাদাভাবে তোমাদের কোশ্চিন আসে। তো ক্রিমিয়ার যুদ্ধ, তো আমরা এই নবম শ্রেণীতে অনেক যুদ্ধ সম্পর্কে জেনেছি। তো এই ক্রিমিয়ার যুদ্ধ একটু ভিন্ন ধর্মী। কেন না, এই ক্রিমিয়ার যুদ্ধ ছিল একটু ধর্মীয় কারণের যুদ্ধ। মূলত ধর্মীয় কারণে যুদ্ধ ছিল ক্রিমিয়ার যুদ্ধ, কিন্তু পরবর্তীকালে ধর্মীয় কারণ ছাড়াও বিভিন্ন দেশের স্বার্থ জড়িত ছিল এই যুদ্ধে। যাই হোক, তা আমরা পরপর আলোচনায় দেখব যে কোন কোন দেশের স্বার্থ জড়িত ছিল বা কি ধর্মীয় কারণে এই যুদ্ধ হয়েছিল। তা আজকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব, তোমরা অবশ্যই দেখবে। প্রথম আমরা চলে আসব যে ক্রিমিয়ার যুদ্ধ কত সালে হয়েছিল না 1854 খ্রিস্টাব্দ থেকে 56 খ্রিস্টাব্দ। অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধ 1854 খ্রিস্টাব্দে মার্চে শুরু হয়েছিল এবং 1856 খ্রিস্টাব্দের মার্চে শেষ হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, কারণ এখানে তোমাদের সালগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কারণ সাল তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চিন আসে যে ক্রিমিয়ার যুদ্ধ খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, এগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। প্রথমে আমরা আসবো যে দেখো, তোমরা এদিকে তাকাও বোর্ডের দিকে, যে তুরস্ক সাম্রাজ্যের অন্তর্গত জেরুজালেমের গ্রোটোর গির্জায় কর্তৃত্ব নিয়ে ল্যাটিন ও গ্রিক খ্রিস্টানদের মধ্যে এই ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। তোমাদের নবম শ্রেণীতে এই টপিকটা মোটামুটি খুব একটা ভাস্ট নেই, মোটামুটি ছোট আকারে আছে, কারণ ক্রিমিয়ার যুদ্ধের কারণ, এই ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল, এইভাবে তোমাদের কোশ্চিন আসে। তোমাদের ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে যদি আরও বিশদে তোমরা জানার প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের পরবর্তী ক্লাসে তো আমি তোমাদের বিশদে জানিয়ে দেব, ভাস্ট আকারে তোমাদের আলোচনা করব। তাহলে কি দেখলাম আমরা? না, দেখলাম যে তুরস্ক সাম্রাজ্যের অন্তর্গত জেরুজালেমের গ্রোটোর গির্জায় কর্তৃত্ব নিয়ে ল্যাটিন ও গ্রিক খ্রিস্টানদের মধ্যে এই বিরোধকে নিয়ে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কে কে ছিল না, হচ্ছে ল্যাটিন, একদিকে ল্যাটিন, অন্যদিকে গ্রিক খ্রিস্টানরা। প্রধান জিনিস কি না, জেরুজালেমের গ্রোটোর গির্জার কর্তৃত্ব নিয়ে, অর্থাৎ কে এই জেরুজালেমের গ্রোটোর গির্জায় বসবে বা কার অধিকার নেবে, এটাই ছিল মূল জিনিস। ঠিক আছে, এবারে আমরা আসবো যে ক্রিমিয়ার যুদ্ধের কারণ। ক্রিমিয়ার যুদ্ধের কারণকে আমরা দুভাগে ভাগ করে থাকি। কি কি না, প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ আমরা কি দেখবো? প্রথমে আমরা এইভাবে আলোচনা করতে পারি যে হচ্ছে তুরস্ক সাম্রাজ্যের অন্তর্গত জেরুজালেমের গ্রোটোর গির্জার কর্তৃত্ব নিয়ে ল্যাটিন ও গ্রিক খ্রিস্টানদের মধ্যে যে বিরোধ সংঘটিত হয়েছিল তা ক্রিমিয়ার যুদ্ধ নামে উল্লেখিত। এই যুদ্ধে বা এই সময় ল্যাটিন খ্রিস্টানদের সমর্থক ছিল ফ্রান্স। কারা ছিল? ফ্রান্স। অর্থাৎ এই যে ল্যাটিন ও গ্রিক খ্রিস্টান রয়েছে, দুটো যে আলাদা আলাদা দিক, ঠিক আছে, এদের সমর্থক ছিল, অর্থাৎ ল্যাটিনের সমর্থক ছিল ফ্রান্স। ফ্রান্স ছিল ল্যাটিনের সমর্থক ও গ্রিকদের রাশিয়া। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? তোমাদের একদম আজকে যেটা আলোচনা করবো একদম কনসেপ্টটা ভালো করে তোমরা ক্লিয়ার করে নেবে, তোমরা অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ল্যাটিনদের সমর্থক কারা ছিল না, হচ্ছে ল্যাটিনদের সমর্থক ছিল ফ্রান্স, আর হচ্ছে গ্রিকদের সমর্থক ছিল রাশিয়া। তাহলে দেখা যাক কি হয়। তাহলে 1852 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান, 1852 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান তুরস্কর কাছ থেকে জেরুজালেম দাবি করেন। অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে তৃতীয় নেপোলিয়ান কি বলেছিল না, হচ্ছে তুরস্কর কাছ থেকে তিনি কি হচ্ছে জেরুজালেম দাবি করেছিলেন। কিন্তু অপরদিকে আবার 1853 অর্থাৎ ঠিক পরের বছর রাশিয়ার জার তুরস্কে অবস্থিত গ্রিক ধর্ম প্রতিষ্ঠান ও তুরস্ক অধিবাসীদের উপর অধিকার আদায় করেন। একদিকে তাহলে কি তৃতীয় নেপোলিয়ন কি চাইছে না, এও দাবি করছে, অপরদিকে রাশিয়াও আবার দাবি করছে, অপরদিকে রাশিয়া আবার হচ্ছে তুরস্কের কাছ থেকে দাবি করছে। এতে তুরস্কের সুলতান ফ্রান্সের দাবি মানলেও, ঠিক আছে, তুরস্কের সুলতান ফ্রান্সের দাবি মানলেও কিন্তু রাশিয়ার দাবি মানতে নারাজ। কি না, হচ্ছে রাশিয়ার দাবি মানতে নারাজ। ক্লিয়ার হলো? তাহলে কি হচ্ছে না, একদিকে হচ্ছে ফ্রান্স দাবি করছে, অপরদিকে রাশিয়া দাবি করছে। তাহলে ফ্রান্সের দাবি তুরস্ক মানছে, কিন্তু অপরদিকে রাশিয়ার দাবি মানতে নারাজ। যেহেতু রাশিয়ার দাবি মানতে নারাজ, তখন কি হচ্ছে, এতে
এতে এতে ক্ষুব্ধ হয়ে রাশিয়া মোলদাভিয়া ও ওয়ালচিকিয়া দখল করে। কি হয় না, তখন হচ্ছে রাশিয়া হচ্ছে ক্ষুব্ধ হয়, ঠিক আছে, তখন বলছে কি না হচ্ছে মোলদাভিয়া আর হচ্ছে ওয়ালচিকিয়া তারা হচ্ছে দাবি করছে যে আমাদের ওগুলো দিতে হবে। সেই মুহূর্তে কোন দেশ না হচ্ছে রাশিয়া। তখন কি হয়েছিল, যখন সেই মুহূর্তে যখন রাশিয়া যখন এটা দাবি করে, তখন 1854 খ্রিস্টাব্দে ফ্রান্স, ইংল্যান্ড, পিডমন্ট, সার্ডিনিয়া তুরস্কের পক্ষে যোগ দেয়। অর্থাৎ একদিকে রয়ে গেল কারা না রাশিয়া রয়ে গেল একদিকে, আর একদিকে হয়ে গেল কারা না হচ্ছে কি তুরস্কের পক্ষে কারা না ফ্রান্স, ইংল্যান্ড ও পিডমন্ট, সার্ডিনিয়া। তাহলে তুরস্কের টিম হচ্ছে কি হলো মজবুত হয়ে গেল, আর একদিকে রয়ে গেল রাশিয়া। ক্লিয়ার হলো, তাই তো? তাহলে আমরা প্রথম থেকে কি দেখলাম যে হচ্ছে দুপক্ষের মধ্যে সংঘাত শুরু হয়েছে ধর্মীয় কারণে। কে হচ্ছে অধিকার করবে জেরুজালেমের গ্রেটর গির্জার কর্তৃত্ব নিয়ে কে অধিকার করবে, এটা এই নিয়ে হচ্ছে সংঘাত। প্রথমে আমরা আলোচনা করলাম প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণের আরেকটি উল্লেখযোগ্য দিক রয়েছে কিনা ভিয়েনা নোট। তোমরা এই অধ্যায়ের একদম প্রথমে অর্থাৎ যখন ভিয়েনা সম্মেলন আলোচনা করেছিলাম, ওই ভিয়েনা সম্মেলনে উল্লেখিত রয়েছে কি না 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ভিয়েনা সম্মেলন হয়েছিল তো। এতে হচ্ছে বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিল। তো আমি হচ্ছে তোমাদের আগের ক্লাসে বা তোমাদের হচ্ছে পরপর ধীরে ধীরে যে ক্লাসগুলো আলোচনা করেছি দেখবে সবার প্রথম ক্লাস সম্ভবত রয়েছে যে ভিয়েনা সম্মেলনের নীতি। ওই নীতিতে একদম প্রথমে রয়েছে দেখবে, আলোচনা করেছিলাম। এখানে হচ্ছে প্রধান 4 ব্যক্তিত্ব কারা বা কোন কোন দেশ এসেছিল বা কোন কোন দেশ ছিল না, শুধুমাত্র পোপ ও তুরস্ক বাদে সব দেশ এই ভিয়েনা সম্মেলনে যোগদান করেছিল। তো এই ভিয়েনা সম্মেলনে কি বলা হয়েছিল না ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, প্রাসিয়া এই প্রস্তাবে রাশিয়াকে মোলদাভিয়া ও ওয়ালচিকিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার কথা বলে। অর্থাৎ এই যে ভিয়েনা সম্মেলন হয়েছিল, ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, প্রাসিয়া এই প্রস্তাবে কি বলেছিল না হচ্ছে রাশিয়াকে মোলদাভিয়া ও ওয়ালচিকিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার কথা বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত তা রাজি হয়নি। ঠিক আছে, শেষ পর্যন্ত কারা রাজি হয়নি না হচ্ছে কারা রাশিয়া তা রাজি হয়নি। ক্লিয়ার হলো, শেষ পর্যন্ত রাশিয়াতে অর্থাৎ ভিয়েনা নোটে এই সমস্ত দেশ উপস্থিত ছিল, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া থেকে যে মোলদাভিয়া অর্থাৎ রাশিয়াকে যে মোলদাভিয়া আর ওয়ালচিকিয়া থেকে যে সৈন্য প্রত্যাহার করার কথা বলা হয়েছিল, কিন্তু রাশিয়া তা একেবারেই রাজি হয়নি। তাই কি হয়েছিল না তাই হয়েছিল কি না পরবর্তীকালে 1854 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়েছিল, ক্রিমিয়া যুদ্ধ। এটাই হলো প্রত্যক্ষ কারণ। ক্লিয়ার হলো, তাহলে আমরা প্রথমে দেখলাম কি প্রত্যক্ষ কারণে প্রথমে দেখলাম যে তাদের মধ্যে সংঘাত শুরু হয়েছে। একদিকে রয়ে গেল রাশিয়া, তুরস্কের পক্ষে যোগ দিল ফ্রান্স, ইংল্যান্ড, পিডমন্ট, সার্ডিনিয়া। কেন যোগ দিল একটু পরে আলোচনা আসছে, কারণ তাদের নিজেদের স্বার্থ ছিল। শুধু তুরস্ককে সাপোর্ট করেছি আমি শুধু তুরস্কের পাশে আছি বললে তো হবে না। প্রত্যেকটা দেশের একটা স্বার্থ রয়েছে অন্য দেশকে সাহায্য করার। কি স্বার্থ রয়েছে আমরা ধীরে ধীরে পরে আলোচনা আসছি দেখে। তারপরে কি হলো না ভিয়েনা নোটে যখন বিভিন্ন বা ভিয়েনা সম্মেলনে যখন বিভিন্ন দেশগুলি একত্রিত হলো, তখন ওই সমস্ত দেশগুলির মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, প্রাসিয়া এরা তখন কি বলেছিল রাশিয়া থেকে যে হচ্ছে মোলদাভিয়া ও ওয়ালচিকিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নাও, রাশিয়াকে বলেছি, কিন্তু রাশিয়া একেবারে তা হচ্ছে রাজি হয়নি। তখন কি হয়েছিল না হচ্ছে বিদ্রোহ সংঘাত হয়েছিল বা ক্রিমিয়ার যুদ্ধের সূচনা হয়েছিল। ক্লিয়ার হলো, এবারে আমরা আসবো যে ক্রিমিয়ার যুদ্ধের দুটো কারণ হলো, একটা হলো প্রত্যক্ষ কারণ হয়ে গেল, এবার আসবো কিনা পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ ডাইরেক্ট কারণ আলোচনা হয়ে গেল, এবারে আসবো ইনডাইরেক্ট কারণ। তাহলে পরোক্ষ কারণ কি না পরোক্ষ কারণে প্রথম আমরা দেখবো কি না তুরস্ক সাম্রাজ্যে রাশিয়ার দখলদারি। তুরস্ক সাম্রাজ্যে রাশিয়ার কি দখলদারি রয়েছে? তুরস্ক সাম্রাজ্যে রাশিয়ার দখলদারি। রাশিয়া চেয়েছিল কৃষ্ণ সাগর দিয়ে ভূমধ্য সাগরে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় এলাকা দখল করতে। রাশিয়া কি চেয়েছে? রাশিয়া চেয়েছে যে কৃষ্ণ সাগর দিয়ে যে আমি ভূমধ্য সাগরে যাব, এই যে রাস্তা, এই রাস্তা যেন আমার ক্লিয়ার থাকে, কেউ যেন আমাকে বাধা না দেয়। ঠিক আছে, অর্থাৎ আমি যে রাস্তায় হাঁটবো আমাকে যেন বাধা না দেয়। আমরা মাঝে মধ্যে বন্ধুদেরকে বলে সরে দাঁড়া, আমি যাচ্ছি, সাইকেল চালাচ্ছি বা বাইক নিয়ে যাচ্ছি,
আমরা যখন বন্ধু বান্ধবের মধ্যে থাকি বা বিভিন্ন কারণে থাকো তোমরা, আমি যাচ্ছি সরে দাঁড়া, আমার বেল নেই সরে দাঁড়া, সেমন এখন কি এখানেও বলেছে কে, এখানে হচ্ছে রাশিয়া বলছে যে ভূমধ্যসাগর আর কৃষ্ণ সাগরে পৌঁছানোর জন্য রাস্তা যেন ক্লিয়ার থাকে। ঠিক আছে, রাশিয়া বারবার ইংল্যান্ডের কাছে তুরস্ক বিভাজনের প্রস্তাব দেন, যে তুরস্ককে ভাগ করে দাও। এই জন্য তুরস্ক, আমার এই যে তুরস্ক থাকলো একটা জায়গা, দেখে ভাগ করে দাও, ভাগ করে দিলে আমি হচ্ছে ক্লিয়ার পাবো, আমার রাস্তা ক্লিয়ার থাকবে, রাস্তা তখন ক্লিয়ার থাকবে। ইংল্যান্ড কোনো তখন কর্ণপাত করেনি। ইংল্যান্ড কি না, ইংল্যান্ড কোনোভাবেই কর্ণপাত করেনি। এই অর্থাৎ যে রাশিয়া যে এই মত দিয়েছিল যে আল্লাহ করে ভাগ করে দাও, অর্থাৎ তুরস্ককে একদম ভাগ করে দাও, দিলে আমার হচ্ছে কৃষ্ণ সাগর আর হচ্ছে ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য আমার রাস্তার প্রয়োজনীয় এলাকা থাকবে বা রাস্তা ক্লিয়ার করতে হবে। এই কথাতে অর্থাৎ রাশিয়ার এই কথাতে একেবারেই কর্ণপাত করেনি কিনা, ইংল্যান্ড একেবারেই কর্ণপাত করেনি। তাই 1854 খ্রিস্টাব্দে এই ক্রিমিয়া যুদ্ধের সূচনা ঘটে। 2 নম্বর কি পয়েন্ট আছে, 2 নম্বর পয়েন্ট আছে ইংল্যান্ডের স্বার্থ। ইংল্যান্ডের স্বার্থ, তাই যেহেতু তুরস্ক ও রাশিয়া মধ্যে যে এই সংঘাতের ফলে যখন হচ্ছে ইংল্যান্ড যখন বলল যে এই তার অর্থাৎ এই রাশিয়ার যে কথা একেবারে কর্ণপাত করেনি, তখন কি হলো পরিপ্রেক্ষিতে, না তখন হলো কি না মোলদাভিয়া ও ওয়ালচিকে তখন তারা দখল করে নিল। কারা দখল করে নিল, না হচ্ছে কারা, রাশিয়া দখল করে নিল। ক্লিয়ার হলো তো? যে মুহূর্তে হচ্ছে ইংল্যান্ডকে বলেছিল যে হচ্ছে তুরস্ককে ভাগ করে দাও, তখন সেই মুহূর্তে হচ্ছে কি হলো, না হচ্ছে মোলদাভিয়া ও ওয়ালচিকিয়া তখন হচ্ছে রাশিয়া দখল করে নিল। রাশিয়া দখল করার ফলে ক্রিমিয়ার যুদ্ধের সূচনা হলো। আমরা এখানেও জেনেছি যে মোলদাভিয়া ওয়ালচিকিয়া দখল করে নেয় বা হচ্ছে মোলদাভিয়া ওয়ালচিকিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার কথা বলে, কিন্তু একেবারে কর্ণপাত করছে না রাশিয়া, যে এগুলো কর্ণপাত করবে না। আর সেই প্রত্যুত্তর রাশিয়া বলছে যে হচ্ছে কৃষ্ণ সাগর ভূমধ্যসাগর রাস্তা ক্লিয়ার করো, দিলে আমি হয়তো এগুলো ছেড়ে দেবো, কিন্তু ইংল্যান্ডও কর্ণপাত করছে না, তাই তো। তাই পরবর্তী সময় বা 1854 খ্রিস্টাব্দে এই ক্রিমিয়ার যুদ্ধের সূচনা ঘটে। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম কি না, প্রথমে দেখেছিলাম যে হচ্ছে গ্রোটোর গির্জার কর্তৃত্ব নিয়ে আন্দোলন শুরু হচ্ছে। ধীরে ধীরে সেই ধর্মীয় কারণ থেকে ধীরে ধীরে হচ্ছে স্বার্থ, অর্থাৎ নিজেদের ব্যক্তির স্বার্থতে পরিণত হচ্ছে যুদ্ধটা। অর্থাৎ ইংল্যান্ড আসছে, ইংল্যান্ড বলছে যে তার নিজের স্বার্থকে হচ্ছে কি করছে, তার হচ্ছে নিজের স্বার্থ যাতে হচ্ছে কি বলবো প্রভাবিত হয়, সে দেখছে, কে, ইংল্যান্ড দেখছে। ঠিক আছে, আচ্ছা এবার আসবো কি পরের পয়েন্ট, ইংল্যান্ডের স্বার্থ হলো। এবার আসবো ফ্রান্সের স্বার্থ, অর্থাৎ ফ্রান্স ইংল্যান্ড এই সময় বলকান জাতীয়তাবাদ, এ সময় বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি করতে চেয়েছিল এবং এর ফলে ফ্রান্সের ক্ষতি হবে। অর্থাৎ কি বলেছে না, বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি পেলে ফ্রান্সের ক্ষতি হবে। অর্থাৎ ফ্রান্সের স্বার্থটা এই সময় এই যুদ্ধে কি কাজ করেছিল, না ফ্রান্সের স্বার্থ কাজ করেছিল কি না, বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি পেলে ফ্রান্সের ক্ষতি হবে। 4 নম্বর অস্ট্রিয়ার স্বার্থ কি ছিল, না বাণিজ্যিক স্বার্থ ও নিরাপত্তার জন্য। পিডমন্ট ও সার্ডিনের কি স্বার্থ ছিল, না ইতালির ঐক্য আন্দোলনে তারা ইংল্যান্ড ও ফ্রান্স সাহায্য পাবে। অর্থাৎ ইতালির ঐক্য আন্দোলনে তারা ইংল্যান্ড ও ফ্রান্স থেকে তারা সাহায্য পাবে। এদের প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা স্বার্থ ছিল এই বিদ্রোহে তুরস্ককে সাহায্য করার জন্য। ক্লিয়ার হলো তো? দেখো তাহলে আমরা প্রথমে এটা জানলাম, একদিকে রাশিয়া রয়ে গেল, একদিকে তুরস্ককে ফ্রান্স, পিডমন্ট, সার্ডিনিয়া এগুলো পরপর সাপোর্ট করে যাচ্ছে তাদের নিজেদের স্বার্থ লক্ষ্য করে, তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমরা প্রথমে দেখলাম যে হচ্ছে ক্রিমিয়া যুদ্ধের কারণগুলো হলো তাহলে প্রত্যক্ষ কারণ আর পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ ভিয়েনা নোট এর সম্পর্কে আলোচনা করলাম, আর হচ্ছে পরোক্ষ কারণ হলো কি না তুরস্ক সাম্রাজ্যের রাশিয়ার দখলদারি বা হচ্ছে ইংল্যান্ডের স্বার্থ কি ছিল বলকান অঞ্চলে জাতীয়তাবাদ বৃদ্ধিতে। আচ্ছা ফ্রান্সের স্বার্থ কি ছিল, বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি পেলে ফ্রান্সের ক্ষতি হতে পারে। ঠিক আছে, বা ইংল্যান্ডের এই স্বার্থ ছিল যে বলকান অঞ্চলে যদি প্রভাব বৃদ্ধি হয়ে যায় তখন ক্ষতি হতে পারে। অস্ট্রিয়ার স্বার্থ কি ছিল, না বাণিজ্যিক স্বার্থ ও নিরাপত্তার জন্য। পিডমন্ট ও সার্ডিনের স্বার্থ ছিল ইতালির ঐক্য আন্দোলনে তারা ইংল্যান্ড ও ফ্রান্সের সাহায্য পাবে। যে যার ব্যক্তিগত স্বার্থ তারা চরিতার্থ করতে চেয়েছিল এই
ক্রিমিয়ার যুদ্ধকে লক্ষ্য করে। এবারে আমরা আসবো যে ক্রিমিয়ার যুদ্ধের ব্যর্থতার কারণ বা অবসান বা কোন সন্ধি দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধ 1854 খ্রিস্টাব্দে মার্চ মাসে শুরু হয়েছে, আমি প্রথমেই বলেছিলাম, এবং 1856 খ্রিস্টাব্দের মার্চে এই যুদ্ধ হচ্ছে শেষ হয়েছে। প্রথম অবস্থায় রাশিয়া এই যুদ্ধে কিছুটা সাফল্য অর্জন করলেও শেষ পর্যন্ত এই যুদ্ধে তারা হচ্ছে পরাজিত হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধে পরাজিত হয়, কারণ তুরস্কর পক্ষে ফ্রান্স, ইংল্যান্ড, পিডমন্ট, সার্ডিনিয়া বিভিন্ন দেশগুলি একত্রিত হয়ে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তা প্রথমে কিছুটা রাশিয়া হচ্ছে সাফল্য অর্জন করলো, পরবর্তীকালে এই বিদ্রোহ থেকে তারা হচ্ছে অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধ দ্বারা হচ্ছে পরাজিত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই ক্রিমিয়ার যুদ্ধের অবসান প্যারিসের সন্ধি দ্বারা হয়েছিল। প্যারিসের সন্ধি দ্বারা এই ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়েছিল। পরীক্ষা তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে যে কোন যুদ্ধের দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়েছিল। ঠিক আছে, সেই যুদ্ধগুলি শর্তগুলি এগুলি লেখো, আসতে পারে। 1 নম্বরের কোশ্চেন আসতে পারে কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1856 খ্রিস্টাব্দে 30শে মার্চ। 1856 খ্রিস্টাব্দে 30শে মার্চ হয়েছিল। প্যারিসের সন্ধি দ্বারা ক্রিমিয়ার যুদ্ধে অবসান হয়েছিল। তাহলে আমরা এই প্যারিসের সন্ধিতে আমরা কি মূল শর্তগুলি কি ছিল দেখে নেব আমরা। যে রাশিয়া তুরস্ককে মোলদাভিয়া ও ওয়ালচিকিয়া ফিরিয়ে দিবে। অর্থাৎ কি, সেই যে প্রথম থেকে যে রাশিয়া সেই মোলদাভিয়া ও ওয়ালচিকিয়া সেই যে ঘিরে রেখেছে, এখানেও দেখেছি আমরা, এখানেও দেখেছি, সব জায়গায় দেখেছি, সেই মোলদাভিয়া ওয়ালচিকিয়া সেই একটা জিনিস তোমরা প্রথম থেকে দেখে আসছো, তখন সেটা কি না, সেটা হচ্ছে তুরস্ককে রাশিয়া কি হলো না ফিরিয়ে দিবে। 2 নম্বর কি, তুরস্ক সাম্রাজ্যের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করা হবে। তুরস্ক সাম্রাজ্যের স্বাধীনতা, অর্থাৎ তুরস্ক সাম্রাজ্যের একটা স্বাধীনতা নেই। তুরস্ক সাম্রাজ্য হচ্ছে কি রুগ্ন মানুষ বলা হয়। তুরস্ক সাম্রাজ্যকে কি বলা হয়? রুগ্ন মানুষ, তাই তো। তাই তুরস্ক সাম্রাজ্যের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করা হবে। তুরস্ক আন্তর্জাতিক আইনের এখতিয়ারভুক্ত হবে। অর্থাৎ এইসব দিকগুলো হচ্ছে প্যারিসের সন্ধিতে শর্ত ছিল বা উল্লেখিত ছিল। ক্লিয়ার হলো? এবারে আমরা আসবো যে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে যে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল। ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেন। কোনো ঐতিহাসিকরা বলেছে যে অর্থাৎ এই যুদ্ধ ছিল একটা কি, মানে আগে থেকে একটা সংগঠিত, এই যুদ্ধ ছিল আগে থেকে সংগঠিত। আবার কেউ বলেছে না, এই যুদ্ধ ছিল কি না হচ্ছে গ্রেটর গির্জার কর্তৃত্ব নিয়ে বা ধর্মীয় কারণে। আবার কেউ বলেছে ইউরোপের বিশেষ যুদ্ধ হিসাবে পরিচিত এই যুদ্ধ। ঠিক আছে, যাক আমরা এটা আলোচনা করে দেখব যে কোন ঐতিহাসিক কে কি বলেছে। প্রথমে দেখবো যে থ্রিয়াস কি বলেছে। থ্রিয়াস বলেছে যে গ্রেটর গির্জার চাবিকাঠি হীনমন্য বৃত্তি সম্পূর্ণ যাজকদের যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধ ছিল গ্রেটর গির্জার চাবিকাঠি নিয়ে হীনমন্য বৃত্তি সম্পূর্ণ যাজকদের যুদ্ধ। গ্র্যান্ট এ টেম্পারারি কি বলেছে? গ্র্যান্ট ও টেম্পারারি বলেছেন ইউরোপের এটা বিশেষ যুদ্ধ। ইউরোপের ইতিহাসে এই যুদ্ধ হল অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধ হল একটি বিশেষ যুদ্ধ হিসেবে অভিহিত। এপিজে টেলর কি বলেছেন? এপিজে টেলর বলেছেন না, পারস্পরিক আগ্রাসন নয়, পারস্পরিক সন্দেহ থেকেই এই যুদ্ধের সূত্রপাত। অর্থাৎ পারস্পরিক আগ্রাসন নয়, অর্থাৎ পারস্পরিক সন্দেহ, অর্থাৎ আগ্রাসন নয়, এটা সন্দেহ করছে, এই সন্দেহ থেকে এই বিদ্রোহ সূত্রপাত। অর্থাৎ কে বলেছে না? এপিজে টেলর। এগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন এলে অবশ্যই তোমাদের ঐতিহাসিক মতগুলো অবশ্যই পরীক্ষায় লিখবে। ঠিক আছে, পরীক্ষায় নাম্বার বাড়ানোর একটা প্রধান উপযুক্ত জায়গা ঐতিহাসিকের নাম লেখা, তলায় আন্ডারলাইন করা, এগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন লেখা। ঠিক আছে, আচ্ছা আসবে, এটা হলো প্রথমে তোমরা এইভাবে লেখা শুরু করবে। এবারে লিখবে যে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফলকে দুভাগে ভাগ করা যায়। কভাগে না দুভাগে। কি না, প্রথমে হচ্ছে প্রত্যক্ষ ফলাফল, একটা পরোক্ষ ফলাফল। আমরা যেমন কারণটা দুভাগে ভাগ করে প্রত্যক্ষ পরোক্ষ, তেমনি ফলাফলকে দুভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ ফলাফল আর হচ্ছে পরোক্ষ ফলাফল। প্রত্যক্ষ ফলাফলে আমরা দেখে নেব যে 1 নম্বরে রয়েছে বলকান অঞ্চল ও কৃষ্ণ সাগরে রুশ অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ বলকান অঞ্চল ও কৃষ্ণ সাগরের রুশ অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। 2, তুরস্ক শক্তি সমবায়ের সদস্যপদ লাভ করে। তুরস্ক শক্তি সমবায়ের সদস্যপদ লাভ করে। অর্থাৎ কি, শক্তি সমবায় তোমরা হচ্ছে আগেও পড়ে আসছো, কনসার্ট অফ ইউরোপ,
অর্থাৎ সে তুরস্ক শক্তি সমবায়ের সদস্যপদ লাভ করে। 3 নম্বর, তৃতীয় নেপোলিয়ন এর হাত ধরে ফ্রান্সের মর্যাদা রক্ষিত হয়, কারণ তৃতীয় নেপোলিয়ন এই যুদ্ধে হচ্ছে তুরস্কের পক্ষে ছিল, তুরস্ককে সাপোর্ট করেছিল। তাহলে তৃতীয় নেপোলিয়ন কি না, তৃতীয় নেপোলিয়নের হাত ধরে ফ্রান্সের মর্যাদা একটা উল্লেখযোগ্য জায়গায় পর্যবেসিত হয়। এবার আসবো কিনা পরোক্ষ কারণে কি হয়েছে না, লর্ড ক্রোমার বলেছে এই যুদ্ধ হচ্ছে জল বিভাজিকা, অর্থাৎ ঝর্ণার আকারে ঝরে পড়া। অর্থাৎ লর্ড ক্রোমার বলেছে, যে ঐতিহাসিক লর্ড ক্রোমার বলেছে যে এই যুদ্ধ হলো জল বিভাজিকা বা হচ্ছে ঝর্ণার আকারে ঝরে পড়ে। এই যুদ্ধকে তিনি অভিহিত করেছেন। ঝর্ণার যে জল যেমন ঝরে ঝরে পড়ে, তিনি তাই এই যুদ্ধকে একটা ঝর্ণার জলের আকারের মতো আকারে বা ন্যায় তিনি অভিহিত করেছেন। এছাড়া এ সময় ফ্রান্স, ইতালি, জার্মানির ঐক্যের পথ সুগম হয়েছিল এই যুদ্ধের ফলে। এছাড়া রাশিয়ার পরাজয় এই যুদ্ধ একটা উল্লেখযোগ্য দিক, বা রাশিয়ার জারতন্ত্রের পতন এই যুদ্ধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। তাহলে টোটাল তোমাদের কাছে আজকে ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, তোমাদের নবম শ্রেণী এটাই সিলেবাসে রয়েছে যে ক্রিমিয়ার যুদ্ধের কারণ, ফলাফল ইত্যাদি ইত্যাদি। এই ফলাফল আর হচ্ছে গুরুত্ব তোমাদের সিলেবাসে রয়েছে। ক্লিয়ার হলো তো? তাহলে হচ্ছে আমি প্রথমে আলোচনা করেছি ক্রিমিয়ার যুদ্ধের কারণ, তারপরে ফলাফল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজ এখানে রাখছি, ভালো থেকো, সুস্থ থাকো।